বৌমা, শাকসবজিগুলো আর একটু ছোট ছোট করে কাটো, বড্ড বড় বড় হয়ে গেছে। এইগুলো রান্না করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা শাশুড়ি মা, আমি করে দিচ্ছি। ভুল ভ্রান্তি একটু হয়ে গেছে আর কি। আরে না না, তাতে কোনো অসুবিধা নেই। নতুন বিয়ে হয়েছে, এসব প্রথম প্রথম হয় একটু। এবার দেখুন তো মা, ঠিকঠাক আছে কিনা। আর একটু ছোট করে দিয়েছি। হ্যাঁ, এবার মোটামুটি ঠিকঠাকই আছে। এগুলো রান্না করলে খাবার ভালোই হবে। আমি আগে যেমন শাকসবজি কেটেছিলাম ঠিক সেই রকম ভাবে আমি বাড়িতে রান্না করতাম। কেন, খেতে তো তখন ভালোই হতো। কিন্তু ওই রকম বড় বড় করলে খাওয়ার ভালো হয় না, তাই জন্যই বলছিলাম। আচ্ছা, তোমার তো সবজি কাটা হয়ে গেছে, তুমি বরং বাইরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নাও। এত পর পর কাজ আমি আর পারবো না। আমারও তো বিশ্রামের একটু দরকার লাগে নাকি। আমার বাড়িতে আমি কাজই করতাম না, আর এখানে এসে এত কাজ করতে হচ্ছে। আরে বৌমা, তুমি রেগে যাচ্ছ কেন? এই সামান্য কাজ তো করতেই হবে। আমার বয়সটা বেড়েছে বলেই বললাম। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, অসুবিধা নাই। হ্যাঁ, এত কাজ আমি করতে পারি না, আমি ঘরেই গেলাম। গিন্নি, আমি এসে গেছি। রান্না বান্না হয়ে গেছে তো, খেতে দাও। এই, তুমি হাত পা ধুয়ে এসেছো ভালোভাবে, না হলে কিন্তু একদম ঘরে ঢুকবে না। হ্যাঁ গো গিন্নি, আমি একদম পরিষ্কার হয়ে এসেছি। নোংরামি আমি পছন্দ করি না, তুমি তো জানোই। হ্যাঁ জানি, তাও আমি বলে দিলাম। এসো, আমার পাশে এসে বসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলবে তো? এরকম ভাবে ডাকলে কেন? রাজুর বউটাও হয়েছে এক রকমের। ওকে বিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয়, হাতে হাতে বৌমা একটু কাজ করে দেবে, তা নয়। কেন, বৌমা কিছু বলেছে নাকি তোমাকে? বড় লোক বাড়ির মেয়ে হলে যা হয় আর কি। আজকে রান্না করতে করতে বললাম, বাইরে বাসনপত্রগুলো আছে, গুছিয়ে তুলে রাখো। তা আমায় কত কথা শোনালো। তার আগে বৌমা কিছু কাজ করছিল নাকি? কি আর এমন কাজ করছিল, আমার কথায় আনাজ কেটে দিয়েছে। আনাজ কাটা হয়ে যাওয়ার পরেই আমি বললাম, বলছে আমি পর পর এত কাজ করতে পারবো না, এই কথা সেই কথা। ছাড়ো না গিন্নি, ছেলে মানুষ, এটুকু ব্যাপারে যেন এরকম রাগ করো না। থেকে থেকে সব ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় না ঠিক হবে। হ্যাঁ, মেয়েটা চেষ্টা করছে, পারছে না, কষ্ট হচ্ছে, ঠিক আছে। তবে বৌমা বলছে সে নাকি বাড়িতে কোনো কাজই করতো না, তাই এখানে করবে কেন? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, সবাইকে তো মিলেমিশে থাকতে হবে নাকি? আহা, আজকে রান্নাটা একদম খাসা হয়েছে। তোমার হাতে জাদু আছে বলতে হবে। আরে না না, ওসব কিছুই না। প্রত্যেক দিন তো একরকম ভাবেই রান্না করি, আজকে একটু বেশিই বিখ্যাত হয়ে যাচ্ছে। ও মা, তুমি আমার এটাকে আদি খেতা বলছো কেন? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। ধ্যাত, আমায় লজ্জায় ফেলে দিচ্ছে। চুপ করে খাও তো। হ্যাঁ, আমাদের মেয়েটার কি খবর গো? বাবা মাকে কি ভুলে গেল নাকি? কতদিন আমাদের বাড়িতে আসেনি। আরে আসবে গো আসবে, আমাকে চিঠি পাঠিয়েছিল। এখন জামাইয়ের খুব কাজের চাপ, অফিস থেকে ছুটি পাবে না, তাই জন্য কয়েকদিন পর ছুটি পেলেই আসবে। আচ্ছা, আমাদের মেয়েটার জন্য একটা ভালো পাত্র পেয়েছি বললে হবে না? খুব খেয়াল রাখে আমাদের মেয়েটার। হ্যাঁ। হুম, ভুল বললে। আমাদের মেয়েটা শুধু আমাদের খেয়াল রাখে না, আমাদের খোঁজ খবর নেয়, খেয়ালও রাখে। আমাদের ছেলে নেই তো কি হয়েছে, ছেলের অভাবটা বুঝতে দেয়নি আমাদের জামাইও। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। এত ধনী তবুও কোনো অহংকার নেই, যাকে বলে একেবারে মাটির মানুষ। এই যে, আর বক বক করো না। খাওয়া যখন হয়ে গেছে, এবার তখন উঠে পড়ো। আবার তো বিকেল বেলা গিয়ে দোকান খুলবে। যাও, এখন একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ গিন্নি, আমি ঘরে যাচ্ছি। তুমি সব কাজ সেরে চলে এসো, আমি ঘুমাতে গেলাম। গিন্নি, দরজা খোলো, আমি অফিস থেকে চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? এসো এসো, ঘরে এসো।
ঘুমাচ্ছিলে মনে হচ্ছে, চোখ মুখ একদম ফুলে গেছে, ভালো করে ঘুম হয়নি মনে হয়। হ্যাঁ, ঘুম আর হবে কিভাবে, এই কোনো রকমে শুয়েছিলাম চোখ বুজে। কেন গো, কি হলো আবার? তোমার শরীর খারাপ হলো নাকি? চলো চলো এক্ষুনি বৈদ্যর কাছে যাই। না না, আমার শরীর একদম ঠিকঠাকই আছে। আমি একসাথে আর থাকতে পারবো না। তোমার মা আমাকে কাজ করিয়ে করিয়ে একেবারে মেরে ফেললে। কেন, আমি ঠিক বুঝলাম না, একটু ভালো করে বলো দেখি। আমি বেলায় আনাজগুলো কেটে দিলাম তোমার মাকে, তারপরেই সঙ্গে সঙ্গে বলছে কি না বাসনপত্র গুছিয়ে দাও। আমি পর পর এত কাজ করতে পারি না। আরে ঠিক আছে, তুমি আস্তে আস্তে কাজ করবে, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। তোমার মায়ের সাথে থাকলে এই রকম ভাবেই ঝামেলা হবে। তার থেকে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক, আর তুমি আর আমি একসাথে থাকবো। এটা করলে মা বাবা কষ্ট পাবে, একটু মানিয়ে গুছিয়ে নাও না, দুজনেই একসাথে থাকবো আমরা। না বললাম তো, আমি এই রকম ভাবে আমি থাকবো না। আমি অত কাজও করব না। তুমি আর আমি আলাদা থাকবো। আমার যখন মনে হবে আমি তখন কাজ করব। তুমি এমন করলে মা বাবা যে বড় কষ্ট পাবে, আমি কোন দিকে যাব বলো দেখি। আমি তোমাদের সব কথাই শুনতে পেয়েছি, বৌমা যেমন চাইছে তেমনই হবে, তোরা সুখে থাক। বাবা, আমরা চারজন মিলে মানুষ গুছিয়ে থাকবো, তুমি ওর কথা ছাড়ো না, আমার স্ত্রী ঠিক মানিয়ে নেবে। না রে রাজু, আমাদের জন্য তোর অশান্তি এইভাবে আমরা হতে দেব না। তোরা দুজন তাহলে কাল থেকে আলাদা রান্না করে খাস। এই তো এতক্ষণে একটা ঠিক কথা বলেছে। আমি আমার বশ মতন রান্না করব, কাজও করব। তবে রান্নাঘর তো আবার একটাই। আমাদের রান্নাঘরটা যথেষ্ট বড়, দুজন দুপাশে রান্না করবে, ভাগাভাগি করতে হবে, এর থেকে বেশি কিছু করতে পারবো না আমরা। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি ব্যবস্থা করে নেব, কিন্তু আমার জায়গায় একদম পা দেবেন না। না গো বৌমা, তোমাদের খুশিতেই আমি খুশি। তোমাদের জায়গায় পা দিয়ে আমি অশান্তি লাগাবো না। রাজু, তাহলে ওই কথাই থাকলো, তোরা দুজন সুখে শান্তিতে ঘর কর, তারপর দরকার হলে আমরা আছি। ভাবিস না যেন আমাদের কষ্ট হয়েছে, ছেলে মেয়েদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় তাদের বাবা মাকে। গিন্নি, তুমি কেন এমন করলে? আমাকে এই দিনটাও দেখতে হচ্ছে আজকে। আরে রাজু, কাঁদিস না। তোরা দুজন দেখবি খুব সুখে শান্তিতে থাকবি। বৌমা নিশ্চয়ই ভেবেচিন্তে এসব কথা বলেছে। আমরা যাই আমাদের ঘরে, তোরা তোদের মতন সবকিছু গুছিয়ে নিস। হ্যাঁ রাজু, তোর মা ঠিকই বলেছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে নিঃসংকোচে এসে বলবি, আমরা তো আছি তোর পাশেই। দুলাল, তোর আজকে কি হয়েছে? এরকম ভাবে চুপ করে বসে আছিস কেন? না না, তেমন কিছু নয়, কিছুই হয়নি। আমি জানি রে, তোর কিছু একটা সমস্যা হয়েছে। তোকে এতদিন ধরে দেখছি প্রত্যেক দিন খুশ মেজাজে থাকিস, আজকে তুই চুপচাপ, বললি হলো কিছু হয়নি? তোকে কি করে বলবো বল, তুই কি আমার সমস্যাটা ঠিক করতে পারবি? বলে দেখতে পারিস, যদি আমি পারি ঠিক চেষ্টা করব, একবার বলি তো দেখ। আমার বৌমার ইচ্ছে আলাদা থাকবে ছেলেকে নিয়ে, একই বাড়িতে থাকবো কিন্তু দুজনের আলাদা, এর থেকে বড় কষ্টের কি হতে পারে বল দেখি। আমি দুঃখিত রে, এই বিষয়ে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তোর বৌমা যদি বুঝতে পারে একা একা থাকবার সমস্যা, তবেই সবকিছু আবার ঠিক হবে। বৌমা কোনোদিন বুঝবে না, আর এসব কোনোদিন ঠিক হবে না। বড়লোক বাড়ির মেয়ে হলে যা হয়, ভেবেছিলাম ভালো হবে, কিন্তু সেরকমই হচ্ছে। কি আর করবি ভাই, কপালে থাকলে সেটাকে তো আর বদলে দিতে পারবো না, এসব বিধাতার লিখন। তোকে প্রথমেই তো বললাম, তুই আমার কোনো সাহায্য করতে পারবি না। আর মনের মধ্যে কথা গুমড়ে গুমড়ে মরবার থেকে কাউকে বলা ভালো রে, মনটা অন্তত হালকা হয়। কিন্তু দেখ, এইভাবে কতদিন চলে? দেখাই যাক এখন, আমি কিছু করতেও পারবো না, বলতে গেলে অশান্তি, তার থেকে না বলাই ভালো, রোজ রোজ অশান্তি ভালো লাগে না। গিন্নি, তোমার রান্না হলো? আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, নাও তাড়াতাড়ি রান্নাটা করো। এই তো গো, রান্না আমি করছি। আর কত তাড়াতাড়ি করব বলো? আমি তো যথেষ্ট তাড়াতাড়ি করছি। একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি ঘরে গিয়ে বসছি।
উফ, কি গরম গো! এত গরম খাবার আবার খাওয়া যায় নাকি? এর জন্য আবার আমি কি করতে পারি? আমি তো রান্না করেই দিয়ে দিলাম। তুমি তো অফিস যাবে বলে তাড়াহুড়ো করছো। কাল থেকে আর একটু সকাল করে উঠবে, না হলে সবকিছু সময় মতো হচ্ছে না। এর থেকে বেশি সকালে আমি উঠতে পারবো না। আমারও তো ঘুম পায় নাকি? আমারও তো কাজ থাকে বলেই এত তাড়াহুড়ো করি। আমি কি সারাদিন বসে থাকি নাকি? এই গরম খাবার মুখে দেওয়া যাচ্ছে? তুমি খেয়ে দেখো না। যত সব। তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার রান্না করে দিলাম। এবার গরমটা একটু ঠান্ডা হলে খাবে। হ্যাঁ, আমার তো কাজকর্ম নেই। চুপচাপ খাবার ঠান্ডা হওয়ার জন্য বসে থাকি। দরকার নেই আমার খাবার, আমি অফিস যাচ্ছি, তুমি খেয়ে নিও। দেখেছো, আমাদের ছেলেটা না খেয়েই বেরিয়ে গেল। ওর তো ক্ষুধা লাগবে। সবই তো শুনলাম গো, কি করব এখন? ওদের নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নেবে। এখানে আমাদের ঢোকাটা ঠিক হবে না। আমার ছেলেটা জীবন নিয়ে খেলা করছে, দেখলে কষ্ট হয় গো। তুমি আবার আগের মতন সবকিছু করে দাও। আমাদের কপালে যদি দুর্গতি লেখা থাকে তাহলে আর কিছু করবার নাই গো। এইভাবেই কাটাতে হবে। কষ্ট তো আমারও হয়। তুমি খেয়ে নাও, আবার তো জমিতে যাবে। পেটে না খেলে খাটবে কিভাবে? এমনিতেই বয়সটা তো আর কম নয়। না গো গিন্নি, আমি খেতে পারবো না। ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল। ছেলে না খেলে বাবার মুখে খাবার ওঠে গিন্নি। আমি সবই বুঝতে পারছি গো, তবে তোমার তো বয়স হয়েছে। পেটে একটু খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ করবে যে। গিন্নি, তুমি খাওয়া দাওয়া করে নাও। আমি আজকে এখন আর খেতে পারবো না, ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে। আমি জমিতে যাচ্ছি, কাজকর্ম করে আসি গিয়ে। না খেয়ে যেও না গো, অন্তত একটু খাবার মুখে দিয়ে যাও। এইভাবে খাবার রেখে উঠে যেতে নেই, এটা অমঙ্গলের লক্ষণ। হ্যাঁ, বাড়িতে তো অমঙ্গলই হচ্ছে, মঙ্গল হলো কোথায়? আমি জমিতে যাচ্ছি গিন্নি। নিজের খেয়াল রেখো, খেয়ে নিও কেমন? ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল বলে ছেলের বাবা খেলো না, আর আমাকে বলছে খেয়ে নিতে। কেউ না খেলে মায়ের মুখে কখনো খাবার ওঠে? কি হলো রে ভাই, কি হলো তোর? হ্যাঁ, আজকে তো এসেই কাজে বসে পড়লি। অন্যদিন তো আমার সাথে আগে আড্ডা দিস, তারপর কাজ করিস। আজকে আর ভালো লাগছে না রে। হ্যাঁ, চুপ করে কাজ করে নে, পরে আড্ডা দেবো। এই ভাই, কি হয়েছে বল দেখি? তোর তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিছু সমস্যা? হ্যাঁ জি, সমস্যায় আছি। আমার আর ভালো লাগছে না, এই জীবন বিরক্তকর লাগছে। কেন রে, কি হয়েছে? তুই তো এরকম কথাবার্তা বলিস না। তা বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, তুই ঠিকই আন্দাজ করেছিস। আমার স্ত্রী আমার বাবা মার সাথে আলাদা হয়ে গেছে। মানে আমরা আলাদা, মানে আমার বাবা মা আলাদা। এভাবে কেউ কোনোদিন থাকতে পারে তুই বল না? এটা আবার কেমন কথা হলো? সবাই মিলে তো একসাথে থাকে। হ্যাঁ, কিন্তু আমার স্ত্রীর তো সেটা সহ্য হয় না। সব কিছু আলাদা করে নিয়েছে জানিস। আলাদা রান্না করছে। একটা রান্নাঘর, ওটাকে অর্ধেক অর্ধেক ব্যবহার করতে হচ্ছে। কি রে ভাই, তুই তাহলে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস তো। হ্যাঁ, রোজের মা ভোরবেলায় উঠে আমার জন্য খাবার বানাতো আমি অফিসে আসবো বলে। আর আজকে আমার স্ত্রী দেরি করে উঠে খাবার বানাতে গিয়ে দেরি করিয়ে দিল আমার। আমার আবার গরম খাবার দিয়েছে। খাওয়া যায় তুই বল? বুঝতে পেরেছি রে, তুই কি সমস্যায় ভুগছিস, কিন্তু কি আর করা যাবে বল দেখি। তো কি মানিয়ে গুছিয়ে নিতে হবে, না হলে রোজ অশান্তি লেগেই থাকবে। ভালো লাগে না রে সব। কাজটা করে নে সৌভিক, আমাকেও কাজটা করতে দে। এসব কথা বলতে আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, কাজটা করে নে। রান্নাটা তাড়াতাড়ি করে নি, তারপরে আবার কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে। বৌমা, ও বৌমা, কি হলো গো তোমার? এই দেখো, মাথা ঘুরে পড়ে গেছে। আরে পানিটা কোথায় গেল? মনে হচ্ছে দালানে রাখা আছে। যাই, পানিটা নিয়ে এসে আগে পানির ঝাপটা দিই। আমি কোথায়? আমার কি হয়েছে? আমি মাটিতে শুয়ে কেন? বৌমা, তুমি ঠিক আছো এখন? তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। আমায় ধরে আস্তে আস্তে ওঠো তো মা। চলো, বিছানায় গিয়ে একটু বিশ্রাম নেবে। শাশুড়ি মা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে এসব ধন্যবাদ পরে দেবে। এখন আমায় ধরে ওঠো দেখি। ঘরে গিয়ে বিশ্রাম করবে চলো। এবার তুমি ভালো করে বিশ্রাম নাও মা। রান্না বান্না আমিই করে নিচ্ছি বৌমা, তোমায় আর চিন্তা করতে হবে না।
আচ্ছা শাশুড়ি মা, আপনি যেমন বলবেন। আপনি ছিলেন বলেই আজকে রক্ষে হলো, না হলে যে কি হতো ভেবেই আমার ভয় লাগছে। মা, তুমি এসব অলক্ষণে কথা আর বলো না। তুমি বিশ্রাম নাও, আমি রান্নাঘরে গেলাম, রান্না বান্নাগুলো বরং করে নি। গিন্নি, বৌমা তো ঘুমাচ্ছে। তুমি এ ঘরে বসে আছো কেন? বৌমা ঘুম থেকে উঠে দেখলে আবার অশান্তি শুরু করবে। আরে আস্তে কথা বলো, ঘুম ভেঙে যাবে বৌমার। বৌমার শরীরটা খারাপ, বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি বলছো গো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। ওই জন্যই তো আমি এই ঘরে বসে আছি, যদি আবার কোনো সমস্যা হয়। আচ্ছা, সে ভালোই করেছো। তবে বৌমা তোমাকে কিছু বলেনি এ ঘরে বসে আছো? না না, আমাকে কিছু বলেনি। আমার মনে হচ্ছে বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে। বুঝতে পারলেই তো ভালো। আবার আমাদের পরিবার তাহলে এক হয়ে যাবে। মিলেমিশে থাকবার মধ্যে একটা আনন্দ আছে। আগে দেখি বৌমা সুস্থ হয়ে কি বলে। বলা যায় না, এখন শরীর খারাপ বলে হয়তো কিছু বলেনি। তবে আমার মনে হচ্ছে বৌমা বুঝতে পেরেছে, কারণ ও আমায় ধন্যবাদ জানিয়েছিল। দেখা যাক কি হয়। আগে বৌমা সুস্থ হোক, তারপরে সব নিয়ে কথা হবে। আমি একবার ও ঘর থেকে আসছি, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, যাও। তা তোমার কাজ শেষ হয়ে গেছে? আজকে তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছো। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে বলেই চলে এলাম। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি এক্ষুনি। আজকে অফিস থেকে বাড়ি যেতে কত দেরি হয়ে গেল, অন্যান্য দিন কত তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আজকে তো অফিসে স্যার এসেছিলেন, তাই জন্যই আজকে বেশি কাজ করতে হলো। না হলে কে করে, বিকেলেতেই তো বাড়ি চলে যাই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর তুই যেটা বলছিলিস বাড়ির সমস্যাটা, ওটা একটা পদ্ধতিতেই মিটতে পারে। কি পদ্ধতি বল আমাকে। তুই যা, বাড়ি গিয়ে বৌদিকে বোঝা। একসাথে থাকলে কত সুযোগ সুবিধা আছে। বৌদি যদি তোর কথা বোঝে তাহলে দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। সেদিনও তো কতবার বললাম, আমার একটা কথাও শুনলো না। আর বুঝিয়ে কি হবে? আরে বন্ধু, তুই আমার কথাটা একবার শোন। তুই গিয়ে বৌদিকে ভালো করে বোঝা। সেদিন হয়তো রাগের মাথায় ছিল তাই কথা শোনেনি, ঠান্ডা মাথায় থাকলে বোঝাবি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখব। বোঝা গেলে তো ভালোই হয়। মা বাবা সকলে মিলে একসাথে থাকবো। এইভাবে একা একা থাকতে ভালো লাগে? হ্যাঁ, ওই জন্যই বলছি, হাল ছাড়িস না, চেষ্টা করে যেতে হবে। বাবা মা তোকে জন্ম দিয়েছে, এভাবে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিতে পারিস না তুই। আরে, ওদের এই বৃদ্ধ বয়সে তুই হলি মা বাবার রক্ষা কবচ। এসব তো আমিও জানি রে। শুধুমাত্র তোর বৌদির জন্য এসব হচ্ছে। মেয়েটা কি যে চায় বুঝতেও পারছি না। এটাই ভালোভাবে পরিষ্কার করে জিজ্ঞেস কর। কালকে অফিসে গিয়ে জানাস কি হলো। আমার বাড়ি এসে গেছে, বাড়ি যাই কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমিও বাড়ি যাব। কালকে দেখা হচ্ছে, কেমন? আয় আয় বাবা, ভেতরে আয়। তোর কথাই ভাবছিলাম, তা এত দেরি হয়ে গেল এখনো এলি না কেন, তাই ভাবছিলাম। বাবা মা, তোমরা আমার ঘরে? আয়, আমার কাছে এসে বস। আমি সব বলছি। জানি তোর অবাক হওয়ারই কথা। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমি জানি তুই কেন অবাক হয়েছিস। তোর স্ত্রীর সাথে আমরা দুজনে বসে আছি, তাই দেখে তো আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আজকে বেলায় রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তখন সাহায্য করে তোমার মা, অর্থাৎ আমার শাশুড়ি মা। ঠিক ওইখান থেকেই আমি শিক্ষা পাই, যদি কেউ না থাকতো আমার তাহলে কি হতো। আবার আমাদের পরিবার এক হয়ে গেছে রে। রান্নাঘর আর ভাগে ব্যবহার করতে হবে না। আবার আগের মতো সবাই মিলেমিশে থাকবো। এইসব কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এসব একদম সত্যি গো। তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমি কাজ করব মা বাবার সাথে, তবে একটু ধীরে সুস্থে করব। বেশি তাড়াহুড়ো করে কাজ আমি করতে পারি না। হ্যাঁ, তুমি তোমার বশ মতন কাজ করবে। আমি তোমাকে কোনো জোরই করব না। দুজনকে নিয়েই সংসারে মানিয়ে নিতে হবে। অবশেষে তোমরা দুজনে আবার এক হয়ে গেলে দেখে আমার এত আনন্দ হচ্ছে, সেটা কাউকে বলবার নয়। বাবা, চোখের জল মুছে ফেল। আয় আয়, সবাই মিলে বসে গল্প করি। হ্যাঁ, গল্প নিশ্চয়ই করব। তবে গিন্নি, তুমি ওষুধ খেয়েছিলে? তোমার কাছে তো কোনো ওষুধ ছিল না, তবে মা দিয়েছে।
আমি খেয়ে নিয়েছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখো, একসাথে আছি বলেই তো সবাই সবার সাহায্য করতে পারছি। একা থাকলে বিপদে আপদে কি হবে বলো তো? আমি তো অফিস চলে যাব, জানতেও পারবো না কিছু। হ্যাঁ গো, তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি। কাল থেকে আবার একসাথেই রান্না হবে। রান্নাঘরের ওই ভাগের দাগটা মুছে ফেলবো আমি আজকেই। বাড়ির বউ আর শাশুড়ি আবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওহে অবিনাশ, এই নাও আজকের দুধ। বলি ওভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন গো? আর বলো না বৌদি, আমার যে কপালটা গেল। সব শেষে কি ভেবেছিলাম, কি হয়ে গেল। মান সম্মান সব গেল, যে আমার মাথা যে হেট হয়ে গেল গো। ওরে বাবা, এমন কি কাণ্ড হলো বলো তো, যে তোমার মাথা হেঁট হয়ে গেল? আর বলো না, এই পলাশটা একটা কাণ্ড করে বসেছে। আমার ছেলে হয়ে ও এমন বুদ্ধিহীন কাজ করবে আমি বাপের জন্মেও ভাবিনি। হেয়ালি করো না কো, বলো দেখিনি হয়েছেটা কি? এত নাকে কান্না কাঁদছো কি কারণে? কি আর বলবো, পলাশটা কালকে বিয়ে করে বসেছে শুনলাম। সে তো ভালো কথা, অনেক দিন হলো কোনো অনুষ্ঠান হয়নি। এবার না হয় তোমার বাড়িতে কবজি ডুবিয়ে আমি চব্বচস্য খাবো। আর কাটা খায়ে নুনের ছিটে দিও না বৌদি, অন্তত তুমি আমার দুঃখটা বোঝবার চেষ্টা করো। তা ছেলে বিয়ে করেছে, তাতে দুঃখ কেন গো? তোমার তো আনন্দ করার কথা। আনন্দ হতো যদি ভালো ধনী পরিবারের মেয়ে বিয়ে করত। এখন ও জাতের গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে শুনলাম। কত আশা করেছিলাম পলাশকে একটি উচ্চ বংশের ধনী ঘরের মেয়ের সাথে বিয়ে দেব, কিন্তু পলাশ আমার মনের গোড়ায় জল ঢেলে দিয়েছে। তাই বলো? এই কাজটা পলাশ মোটেও বুদ্ধিমানের মতন করেনি। তা বলি কি, শোনো, তুমি ওদের কোনো মতে ঘরে ঢুকতে দেবে না, বুঝলে? এই শত কান্নাকাটি করলেও দিও না কিন্তু। সে তো আমি আগেই ভেবে রেখেছি। তা তোমার মন তো আবার দয়াল ঠাকুর, তাদের কোনো কথায় কান দেবে না। অনেক চেষ্টা করবে ওরা তোমাকে পটানোর, কিন্তু ওদের কোনো কথায় তুমি কিন্তু গিলে ফেলো না। জাহান্নামে যা করা। সেটা করলে ভালো হবে কি? আরে আলবাত হবে, যদি বেশি কান্নাকাটি করে বলে দিও যৌতুক চাই। ওই 10 ভরি সোনা, নগদ 2 লক্ষ টাকা, আর অন্তত 1 বিঘা জমি, বুঝলে? বুদ্ধিটা তুমি দারুণ বললে তো বৌদি। ও চিরু, এই বাজার থেকে কি ইলিশ মাছ আনলি নাকি পাঁঠার মাংস? হ্যাঁ, দু হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে মনে হচ্ছে পুরো বাজারটা তুলে আনলি। হ্যাঁ, চুপ কর বেয়াদব কোথাকার, যখন তখন ফাজলামো করিস না। গুরুজনদের সাথে কখন কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? চিরু, এবার তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো বলছি। আমি এমন কি বললাম যে তুমি আমাকে ওভাবে কথা শোনালে? বেশ করেছি, এমনিতেই এত বাজার করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি, তার উপর তোমার এমন কথাবার্তা আর ভালো লাগছে না। আরে আমি তো শুধুই তোমার সাথে একটু রসিকতা করছিলাম, তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো? এসো এসো, আমার নৌকা এসে নদীটা পার করে দিও। বসো না, বসো, রাগ করতে হবে না। আর থাক থাক, আর তো সামত করতে হবে না। নদী পার করিয়ে দেবার জন্য অনেক নৌকা আছে, আমি না হয় কোনো একটাতে উঠে বসবো। জেঠু, রাগ করো না বলছি তো। আমার নৌকা এসে বসো না, আমি তোমাকে পার করে দেবো। এই কি হচ্ছে বলো তো? বেশ, অত যখন বলছিস চল। আচ্ছা জেঠু, একটা কথা জিজ্ঞেস করি, মানে তুমি এত মন মরা হয়ে আছো কেন বলো তো? জেঠির সাথে ঝড় হয়েছে নাকি? আর বলিস না,
তাকে নিয়েই তো আমার মনে অশান্তি রে। সারাদিন পরনিন্দা পরচর্চা, এর কথাও কে তার কথাও কে, লোকের কান ভাঙানো এইসব নিয়ে সে থাকে। বুঝেছি। তুমি চিন্তা করো না, জেডিকে বুঝিয়ে বলো, দেখো তোমার কথা ঠিক শুনবে, ঠিক আছে? সে কি আর কচি ছুরি যে তাকে বোঝাতে হবে? 69টা বসন্ত পেরিয়ে মাথার চুল সাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন আর কি বোঝানোর বয়স আছে? আরে বলি, ঠান্ডা মাথায় ভালো হয়েছে, যেটা হামি খেয়ে বললে নিশ্চয়ই বুঝবে। এই তুই চুপ কর, চল। ঠিক আছে, রেগেও না। খেলা ঘর পাততে লেগেছি আমার। কি গো, কি চিন্তা করছো পলাশ? এতক্ষণে বোধহয় বাবার কানে আমাদের বিয়ের কথাটা পৌঁছে গেছে। বাবা যে কি সাংঘাতিক রাগ করে আছে আমাদের উপর, সে একমাত্র ওপরওয়ালাই জানে। এই ভয়টা আমারও মনে মনে হচ্ছে পলাশ, তবে তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না শ্রদ্ধা, তুমি জানো না বাবাকে। বাবা ভীষণ একরোখা মানুষ, উনি যেটা বলবেন সেটা করবেনই, এক পাও ওনাকে তলানো যাবে না। দেখো, শত হোক উনি তোমার বাবা, একটু রাগ তো করবেনই, কারণ ওনার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করনি। আমি ভয় পাচ্ছি যদি তোমাকে কটু কথা বলে অপমানিত করে, আমি সেটা একদম সইতে পারবো না। অপরদিকে বাবার সাথে তর্ক বিতর্ক করতে পারবো না। আমাকে নিয়ে তুমি ভেবো না, আমি তোমার জন্য সব কিছু সইতে পারবো। লক্ষ্মীটি, আর এখন এসব চিন্তা করে মন খারাপ করো না। দেখতেই তো পারছো, জল জ্যান্ত তোমার সামনে বসে আছি। হ্যাঁ, না ওই একটু সার দিয়ে আপনার বাড়িতে ঢুকলাম আর কি। তো আপনার মনে হচ্ছে মন মেজাজ খারাপ হয়ে আছে? মাতব্বর হয়ে গেছো নাকি? তোমার এত পরশ্রী কাতরতা কেন শুনি? আমার মুড কেমন আছে না আছে তোমার জানবার কোনো দরকার আছে? যে কাজে এসেছো সেটা করে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবু, আপনাকে দেখে ভীষণ চিন্তিত দেখাচ্ছে, সেই কারণেই মানে আমার সাদা মনে কাদা নেই, আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি আপনি গ্রামের মোড়ল মশাই, এরা আপনার ভালো মন্দের খবর রাখাটা আমাদের কর্তব্য গ্রামবাসীদের। আহারে, কত না আমার শুভ চিন্তক! এই বেশি নাটক না করে যাও তো এখান থেকে। যে কাজ করতে এসেছো সেটা করে দ্রুত বেরিয়ে যাও বলছি, নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনার এই খাজনাটা দিতে এসেছিলাম, এটা নিন বাবা। দাও দাও, জলদি দাও, আর শীঘ্র দূর হও চোখের সামনে থেকে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ওগো শুনছো, আজ তোমাকে একটা জব্বর খবর শোনাবো। খবরটা শুনে আশা করি তুমিও খুব খুশি হবে। হরি ডেকে দিল রে, আবার চলে এসেছে কেন? আবার কার ঘর ভাঙানোর পরিকল্পনা শোনাবে তুমি আমাকে? মরণ, বুড়ো বয়সে ফাজলামো করছো? তোমার সাথে ফাজলামো করব এমন আস্পর্ধা আমার নেই। বলো কি এমন খবর যেটা শুনে আমি আনন্দিত হব? বল বল বলো, বলি ফেলো দেখি। আরে আজ সকালে দুধ দিতে ওই অবিনাশ বাবুর বাড়ি গেছিল, গিয়ে দেখি সে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে তখন বলল তার ছেলে নাকি অজাতের এক গরিব মেয়েকে বিয়ে করেছে, তা সেই খবর পেয়েছে বলেই তার মন মেজাজ নাকি খারাপ। তা ছেলে বিয়ে করেছে, এতে তো আনন্দের কথা। অবিনাশ বাবুর দুঃখ না করে খুশি থাকা উচিত। আর প্রকৃত মানুষ যারা, তারা কখনো কোনো জাত পাত গরিব ধনী দেখে না। মেয়েটা যদি শিক্ষিত হয় সেটাই উত্তম। আর অবিনাশের এখন আনন্দ করা উচিত। আরে আনন্দ তো আমি করব, ওই অবিনাশের কান ভাঙিয়ে ওর বাড়িতে আগুন লাগিয়ে।
সেই আগুন এতটাই জ্বলবে যে সারা গ্রাম আলোকিত হয়ে উঠবে, আর আমি ওই পায়ের ওপরে পা তুলে উপভোগ। ছি 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 ছি, তুমি একটুও শোধরালে না গো। সব সময় শুধু লোকের সংসারে আগুন লাগানোর কথা। হ্যাঁ, ভুলে যেও না, পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। আরে চুপ করে তো বলছি, নিজে তো কোনো কমেন না, শুধু বসে বসে খাওয়া আর আমার ভুল ধরা। আমারই কপাল খারাপ যে তোমার মতন একজন অপদার্থ লোককে আমায় বিয়ে করতে হয়েছিল। ভুলে যেও না, আমি বুদ্ধি করে সংসার চালাচ্ছি বলেই দুবেলা দুমুঠো খেতে পারছো। এর ওপর আবার বেশি বেশি কথা বললে না, আমি তোমার ওই খাবার দাবার দেব বন্ধ করে, বুঝলে? এই যে শুনছো, এই জল খাবারটা খেয়ে নাও তো। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর আর আচারের তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। রেখে দাও ওখানে, পরে খেয়ে নেবো। কি ব্যাপার বলো তো, তুমি এত মন মরা হয়ে আছো কেন? শরীর টরীর খারাপ করেছে নাকি? শরীর আমার ঠিকই আছে, কিন্তু মন ভালো নেই। নদীর পাড়ে নৌকাটা বেঁধে রেখে বাড়ি ফেরবার পথে অবিনাশ বাবুর ঘরে গেছিলাম খাজনাটা দিয়ে আসবার জন্য। আচ্ছা বেশ, এটা তো ভালো কাজ করেছো। তবে তোমার মন খারাপ হয়েছে কেন সেটা তো বলো। বলছি অবিনাশ বাবুকে দেখে মনে হলো ওনার মনটা ভালো নেই, তাই ওনার মন খারাপের কারণটা আমি জিজ্ঞাসা করলাম আর কি। তো আমার সাথে এমন বাজে ব্যবহার করলো। আমি খুব সাধারণভাবে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার উপর এমন চটে গিয়ে খেকে খেকে করে উঠলো একবারে। যা অপমানিত হলাম আমি। তাই বলো? উনিও পারেন বাবা, ওনার ছেলের উপর রাগটা তোমার উপরে ঝেড়ে দিলেন। তার পলাশির উপর আবার কিসের রাগ? পলাশির উপর কি কারণে রাগ করেছেন উনি? আসলে কাল নাকি শহর থেকে খবর এসছে যে পলাশ একটা গরিব মেয়েকে বিয়ে করেছে। মেয়েটি অন্য জাতের, তাই অবিনাশ বাবুর মাথা একেবারে গরম হয়ে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে অবিনাশ বাবুর আসল রাগের কারণ, যার জন্য উনি আমাকে অপমান করলেন, তাই তো? অবিনাশ, আমি তোমার কাছে এসেছি তোমাকে কিছু কথা বলতে। আরে হরিপদদা যে, তা হঠাৎ করে আমার কাছে এমন কি কথা বলবার জন্য এসেছেন শুনি? শুনলাম পলাশ নাকি বিয়ে করেছে, আর তুমি এই বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট। আপনি কথাটা ঠিকই শুনেছেন, তবে আপনার আমার কাছে আসবার কারণটা পরিষ্কার করুন। তোমার বৌদির মুখে শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়েতে অমত করেছো, তাই তোমাকে পরামর্শ দিতে এলাম। বাহ, সকাল সকাল তাহলে আমাকেই পেলেন বুঝি? তো কি বলুন, কি জ্ঞান দিতে এসেছেন বলুন। দেখো অবিনাশ, ঝগড়াঝাঁটি করে অশান্তি করে গ্রামের 5টা লোককে হাসিয়ে কোনো লাভ হবে না। বিয়ে যখন করিয়ে ফেলেছে, তুমি তোমার মত দিয়ে তাদের বাড়িতে তুলে নিও। দেখো তোমার সংসারটা সুখে আলোকিত হয়ে উঠবে। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আপনি বা কে আমাকে এত জ্ঞান দেবার? আমার ছেলে, আমার ঘর, আমি ঝগড়া করি না আপোষে তাদের মানিয়ে নিই সেটা আমি বুঝবো। আপনার এখানে নাক গলানোর কোনো প্রয়োজন আছে কি? যান, যান বাড়ি ফিরে যান। তোমার বৌদির মুখে তোমার মনের অশান্তির কথা ভেবে এই গ্রামের বয়োজ্যেষ্ঠ হিসেবে তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করে তোমার বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। নগেনদা কেমন আছো? ও পলাশ, আরে ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই ওটা কে গো? ওটা আমার স্ত্রী শ্রদ্ধা। এই বাবা, এই পলাশ, তা তুমি বিয়ে করেছো শুনলাম, এসো এসো আমার নৌকা এসে বসো, আমি পার করে দিচ্ছি তোমাদের। বেশি কিছু বলা যাবে না। তা পলাশ, কবে বিয়েটা করলে আমাকে বলো ভাই।
নগেনদা, বেশ কিছুদিন ধরেই আমরা দুজন দুজনাকে চিনি আর কি। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এবং তারপর ওই আর কি ভালোবাসা, অবশেষে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সিদ্ধান্ত নিই আর কি। বেশ বেশ, এবার সুখে শান্তিতে সংসার করো। ভালো দেখো তোমরা। এই তো ঘাটে এসে গেলাম বুঝি। এবার নৌকা থেকে নামতে হবে তো। শ্রদ্ধা, এসো এসো, এদিকে এসো, নেমে পড়বো। দাদা, এই নিন নারকেলের নাড়ু, মা পাঠিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেদেরকে দেবার জন্যে। এই গ্রামে আসার পর আপনার সাথে প্রথম পরিচয় হলো, তাই কটা নাড়ু আপনাকে দিলাম। ও জেঠিমা, আসো আসো, বসো। ভালোই করেছো গো, হঠাৎ আমার সাথে কি কথা বলতে এলে গো তুমি? আরে শোনো না, আজ ওই অবিনাশ বাবুর ছেলে পলাশ, ও নাকি বউ নিয়ে বাড়ি আসছে, তা সেটাই আমি বলতে এলাম। বাহ, এ তো খুব ভালো কথা গো। হুম, ভালো না চাই, একবার আসতে দে না বাড়িতে। অবিনাশ বাবুর সাথে যা অশান্তি হবে না, হয়তো পলাশ আর তার বউকে উনি একেবারে ঘর থেকে তাড়িয়ে ছাড়বে, বেশ মজা হবে বল। এসব তুমি কি বলছো জেঠি? ওনাদের সংসারে অশান্তি হলে তুমি কেন খুশি হবে? ওরে, আমি তো সেটাই চাই। এমন জমজমাট নাটক দেখতে আমার যে ভীষণ ভালো লাগে রে, খুশিতে মনটা একেবারে ভরে ওঠে। জেঠি, তোমার বয়স হয়েছে, এমন চিন্তাধারা রাখা তোমার উচিত নয়। কারো খারাপ করলে নিজেরও কখনো ভালো হয় না, এটা তুমি ভালো করেই জানো। কিন্তু কি বলছিস কি রে হতচ্ছাড়ি? আমাকে উপদেশ দিচ্ছিস? কি ভালো আর কি খারাপ সেটা কি তুই আমাকে বোঝাবি নাকি? হ্যাঁ, যাদের এক বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাদের আবার বড় বড় কথা। তুমি ঠিকই বলেছো জেঠি, সত্যি তো অভাবের সংসার, দিন আনি দিন খাই, কিন্তু পরম সুখে আছি জানো। অন্তত কারো খারাপ চাই না। তুমি আমার গুরুজন, তাই তোমাকে কথা শোনানোর স্পর্ধা আমার নেই। তবে একটা অনুরোধ করব, ওদেরকে ওদের হালে ছেড়ে দাও, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি গো। বাবা বাবা বাবা, এ তো দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। তেরিকা, আমার মুডটাই দিল নষ্ট করে। এমন ভাবে বলছো যেন রাজ্য জয় করে এসেছো। তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হলাম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো। বাবা, শ্রদ্ধা খুব ভালো মেয়ে, তুমি একটি বার ওকে সুযোগ দিয়ে দেখো, ও ঠিক আদর যত্নে তোমার মন জয় করে নেবে। এসব কথার কোনো মানে হয় না। আমি এই বিয়ে কিছুতেই মেনে নেব না। যাও, বেরিয়ে যাও বলছি, দূর হয়ে যাও এখান থেকে। বাবা, আপনি একটি বার আমাকে সুযোগ দিন। এই সংসারের সমস্ত কাজ, রান্না বান্না সব করব আমি। আপনার সেবা শুশ্রূষার কোনো ত্রুটি রাখবো না, শুধু একটি বার বাবা। না তুমি উচ্চ বংশের, না তোমার কোনো বিষয় সম্পত্তি আছে। ছল চাতুরি করে তুমি আমার ছেলেটাকে ফাঁসিয়েছো, কিন্তু তোমার এমন মিষ্টি কথায় তুমি আমাকে অন্তত গলাতে পারবে না। বাবা, এ তুমি কি বলছো? ওকে এভাবে অসম্মান করছো কেন? তোমরা আমার মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছো। এই গ্রামে আমি মুখ দেখাতে লজ্জা পাচ্ছি, এরপরও তোমরা আমাকে তোষামত করতে এসেছো। মনে রেখো, আমি কিছুতেই তোমাদের ঘরে ঢুকতে দেব না। আরে পলাশ, শ্রদ্ধা, বা আমি খুব খুশি হলাম তুই আমাদের বাড়িতে এসেছো। নগেনদা, উপায় না পেয়ে তোমার বাড়িতে এলাম। বাবা আমাদের তাড়িয়ে দিয়েছেন, শ্রদ্ধাকে অনেক অপমান করেছেন। অবিনাশ বাবুর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এমন সুন্দর ছেলে, ছেলের বউকে কেউ অস্বীকার করতে পারে? ঠিকই বলেছ, অবিনাশ বাবুর যে কবে সদ্বুদ্ধি হবে। দাদা, আমিও বাবাকে অনেক করে বললাম যে বাবা, আমাকে একটি বার সুযোগ দিন, আমি আপনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখবো না, কিন্তু উনি আমাকে
যা তার সম্পত্তি নিয়ে কত কথা শোনালেন। নগেনদা, বৌদি, আমি আগে থেকেই ধারণা করেছিলাম যে বাবা আমাদের এভাবে অসম্মান করবেন। উনি কখনো আমাদের মেনে নেবেন না, তাই আমরা কালকেই এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। আজকে রাতটা শুধু আমাদের আশ্রয় দাও। পলাশ, তুমি এমন করে কেন বলছো? তুমি যতদিন চাইবে ততদিন আমার বাড়িতে থাকতে পারবে। এই বলি কি শোনো, অবিনাশ বাবুকে উস্কানি দেবার পেছনে একজন আছেন, যার জন্যই ওনার মাথা কাজ করছে না, যাকে যেভাবে পারছে অপমান করছে। আমরা আজ রাতটা নগেনদার বাড়িতেই কাটিয়ে কালকে সকালেই শহরের দিকে রওনা দেব। হ্যাঁ, বাবা বাবার মতো করে খুশি থাকুক, আমি আর কি বলবো। কি ব্যাপার, এত খুশি কেন? আবার কার সর্বনাশ করলে? দেখো, চুপ করে থাকো বলছি। আমার মেজাজটা আজকে অত্যন্ত খুশি হয়ে রয়েছে। তুমি বাপু এতে আর কোনো বিঘ্ন ঘটিও না। এত খুশি হবার কারণ জানতে পারি কি? ওই যে বলেছিলুম না, পলাশ নাকি সদ্য বিবাহিত বউকে নিয়ে ওই অবিনাশ বাবুর বাড়িতে এসেছিল, কিন্তু অবিনাশ বাবু তাদেরকে অসম্মান করে তাড়িয়ে দিয়েছে গো। সে কি কাণ্ড! অবিনাশ বাবু এটা ভালো কাজ করেননি। আলবাত করেছে। যাক, আমার কথা শেষমেশ অবিনাশ শুনেছে, আর পলাশকে চিরদিনের মতন বাড়ি ছাড়া আমি করতে পারলাম। অবিনাশের মাথাটা যা মোটা, ওকে যা বুঝিয়েছি ও তাই বুঝেছে। যাক বাবা, ওর কান ভাঙিয়ে দিয়ে ওর সংসারে বেশ আগুন ধরাতে পারলাম। শোনো, অন্যের সংসারে আগুন ধরালে সেই আগুনের তাপ নিজেরও গায়ে লাগে, জেনে রেখো। এই কাজটা তুমি ভীষণ বাজে করেছো। কোথায় সুবুদ্ধি দিয়ে তার বাবা ছেলেটাকে এক করাবে তা না, কুবুদ্ধি দিয়ে ঘরটাকে ভাঙিয়ে দিলে। বাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আমি বারবার বলছি। আরে রাখো তো তোমার সাধুর মতন কথা। আমার এখন খুশিতে না একটু গান গাইতে ইচ্ছে করছে। ওই যে কি যেন একটা গান আছে না গো, ওই যে ঠিক মনে পড়ছে না। ওই, হ্যাঁ, ওই যে বেশি এসো না কাছে, আমার যে আগুন আছে, জ্বলে পুড়ে তুমি হয়ে যাবে ছাই। এসব আমি কি শুনতে পেলাম? বৌদি আমার মাথায় কুবুদ্ধি দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি আমার একমাত্র ছেলে, ছেলের বউয়ের সাথে এমন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলাম। আমার এটা করা উচিত হয়নি। আমি ছেলে বউকে ভুল বুঝেছি। বাবা পলাশ, এদিকে দেখ, আমি এসেছি। বাবা শোন আমার কথা। বাবা, যা বলবার তাড়াতাড়ি বলো। ওপারে গিয়ে শহরে যাবার ট্রেন ধরতে হবে। পলাশ, যাস না শহরে। আমি আমার সব ভুল বুঝতে পেরে তোদের বাড়ি নিয়ে যেতে এসেছি। বাবা, তুমি আমাকে আর শ্রদ্ধাকে যেভাবে অসম্মান করেছো, আমরা কখনো ভুলতে পারবো না। বাবা, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব শহরে। ওখানে আমরা আমাদের মতো করে থাকবো। একবার ক্ষমা করে দিয়ে বাড়ি চল বাবা। বৌমা, বৌমা, আমি জানি আমি তোমাকে অসম্মান করেছি, তাই জন্য আমি নিরন্তর অনুশোচনা করছি। চলো বৌমা, বাড়ি ফিরে চলো। বাবা, আপনি আমাকে আমার জাত আর গরিব হবার খোঁটা দিয়েছেন। আপনার কথাগুলো আমার আত্মসম্মানে লেগেছে। আমি গরিব হতে পারি, আপনার কুলেরও না হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে মানুষকে বিপদে সাহায্য করা এবং সম্মান করা শিখিয়েছে। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি আপনার কথা রাখতে পারবো না। তবে এটা জেনে খুশি হলাম যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। পলাশ, আমি যে শ্রদ্ধাকে বাড়ি নিয়ে ঘটা করে বউ ভাতের আয়োজন করতে চাই। বউটা প্রথমবার বাড়ি এলো, আর আমি তাকে বারণ না করে অসম্মান করে তাড়িয়ে দিলাম। ও অনুমতি হলে একটা কথা বলি বাবু। বল নগেন, বল, তুই যা বলবি বল। আমি কিছু মিষ্টি এনেছি ওদের জন্য। নতুন বিয়ে কালকে রাতে আপনার বাড়ি থেকে ফিরে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু আমি ওদের কিছুই দিতে পারিনি। তাই আজকে যাওয়ার সময় কিছু মিষ্টি ওদের জন্য নিয়ে এসেছি, রাস্তায় খাবে বলে। এটা দিয়ে না হয় বউ ভাত সেরে নেওয়া যাক। বেশ বেশ, তুমি যেটা ভালো বোঝো।
পলাশ, আর একটিবার ভেবে দেখ, তোর এই বৃদ্ধ বাবার মুখের দিকে তাকা। আমাদের এই গ্রাম থেকে মন উঠে গেছে বাবা। আমরা আর এখানে থাকতে চাই না। শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। ভালো থেকো বাবা। ওগো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমাকে ঠিক করে বলো না গো। কি বলবো গিন্নি, ভেতরটা কেমন যেন হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। তোমাকে ছেড়ে যে আমি ডাক্তার ডাকতে বের হব সেই ভরসাও পাচ্ছি না। এখন যদি এই সময় কেউ থাকতো তাহলে যে খুবই ভালো হতো। এই বৃষ্টির সময় তোমাকে ডাক্তার ডাকতে যেতে হবে না গিন্নি, না হলে তোমারও ভিজে শরীর খারাপ করবে। আজকে রাতটা কাটাতে দাও, আমি ঠিক সুস্থ হয়ে যাব। না না, তোমাকে এভাবে রাতের বেলায় অসুস্থ শরীরে ফেলে রাখা ঠিক হবে না। তুমি বরং একটুক্ষণ অপেক্ষা করো। আমি বরং একবার বুড়িমার সাথে দেখা করে আসি। উনি হয়তো কিছু ওষুধ দিতে পারবেন। বুড়িমার ওষুধ খেলে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব, কিন্তু তোমাকে যেতে দিতে মন চাইছে না এই বৃষ্টির মধ্যে। না গেলেও তো কোনো উপায় নেই, আমাকে যে যেতেই হবে। তুমি কিন্তু খাট থেকে নামবে না। আমি এই যাব আর এই আসব। বুড়িমা, বাড়িতে আছেন? একবার দয়া করে বেরিয়ে আসুন না, আমার খুব জরুরি দরকার ছিল। এ কি বৌমা, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো? কি হয়েছে তোমার? বুড়িমা, আপনার ছেলের খুব শরীর খারাপ। সকাল থেকে জ্বর আর ছাড়ছে না। আপনার কাছে কিছু ওষুধ থাকলে দিন না। সে কি বৌমা, তাহলে তো আমাকে এক্ষুনি ওখানে যেতে হয়। চলো চলো। বাবা সুরেশ, কি হচ্ছে তোমার? প্রচন্ড জ্বর, গা হাত পা খুব ব্যথা করছে। আপনি কিছু একটা ওষুধের ব্যবস্থা করুন। আপনার ওষুধ খেয়ে আমি আগেও অনেকবার সেরে উঠেছি। ও ভয়ের কিছু নেই বৌমা। এই আবহাওয়ার জন্য তার উপরে জলে ভিজে শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি এই ওষুধটা দিয়ে যাচ্ছি, তুমি ওকে রাতের বেলা খাইয়ে দিও, কেমন? বুড়িমা, ও সুস্থ হয়ে যাবে তো? কোনো চিন্তা করো না, কালকে সকাল বেলাতেই দেখবে একদম সুস্থ হয়ে গেছে। কই মা, কোথায় গেলে তোমরা? আমি এসেছি গো। বাবা, তুমি এসেছো? আমার যে কি আনন্দ হচ্ছে। বাবা, আমার জন্য তুমি কি এনেছো? এনেছি এনেছি, তোমাদের জন্য নতুন জামা এনেছি। এই বোন, বাবা তো এইমাত্র এলো, এখন থেকে তুই এসব শুরু করে দিলি? বাবা, তুমি ঘরে এসো। অনেক দূর থেকে এসেছো তুমি, অনেক ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ মা, ঠিকই বলেছিস, খুব খিদে পেয়েছে। কিছু একটা ব্যবস্থা কর না মা। তুমি হাত মুখ ধোও বাবা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আহা মা, তোর হাতের রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়েছে। বাইরে থাকলে তোর হাতের রান্না খেতে খুব মন চায় রে। সত্যি, আমাদেরও তোমার জন্য খুব মন খারাপ করে বাবা। তোর ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে সে? কোথায় আবার যাবে বাবা? ঠাকুমা কি ঘরে থাকবে? সে অন্য লোকের বাড়িতে কাজ করতে গেছে। আমি কতবার করে বারণ করেছি, বলেছি আমরা দুজন কাজে যাচ্ছি, কিন্তু সে কথা ঠাকুরমা শুনবেই না। আসলে বয়সটা তো অনেকটা হলো, তাই ভয় হয়। তো ঠাকুমা আজকে এলে একটু বোঝাতে হবে ভালো করে। বাবা, আমার জন্য কি জামা এনেছো তুমি? বুঝতে পারছি রে মা, আমি খেয়ে নি, তারপর তোদের জন্য কি কি এনেছি সেটা আমি দেখাচ্ছি। এভাবে ফুটপাতে বসে জিনিসপত্র ফেরি করবার কোনো মানে হয় না। আমি বরং একটু বাজারের দিকে যাই। মরে গেলাম, আমাকে কেউ বাঁচাও, আমি মরে গেলাম, খুব খুব লেগেছে আমার, দয়া করে কেউ আমাকে বাঁচাও।
আরে ছেলেটাকে গাড়িতে ধাক্কা মেরে দিয়ে চলে গেল, কি বাজে ড্রাইভার রে বাবা। আরে ওর হাত পা কেটে যে রক্ত বেরোচ্ছে, চলো চলো ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। কই ভাই সুরেশ, কেমন আছিস রে ভাই তুই? কোথায় তোমরা সব? আরে শ্যামলদা যে, তা তুমি কবে এলে? কালকে তো তোমাদের বাড়িতে গেলাম, তোমাকে তো দেখতে পেলাম না। না না, আজকে সকালেই আমি এসেছি গো বৌদি। মায়ের মুখে শুনলাম সুরেশের শরীরটা একটু খারাপ, তাই জন্য সুরেশকে দেখতে এলাম। তুমি ঘরে এসো দাদা, ও শুয়ে আছে। আরে সুরেশ, কেমন আছিস তুই এখন? শরীর এখন কেমন লাগছে? এখন আগের থেকে অনেকটা সুস্থ। বুড়িমা না থাকলে হয়তো আমি উঠতে পারতাম না। তুই তো জানিস মা অনেক দিন থেকেই আয়ুর্বেদিক ওষুধ করেন, সেই ওষুধ আমরা তো ছোট থেকেই খেয়েছি। আমি এখনো খাই ভাই। ওষুধের দিক থেকে আমরা বুড়িমাকে বেশি বিশ্বাস করি। বুড়িমার ওষুধ মানে আমি সুস্থ হবই হব। তা তুই কবে এলি? আমি আজকে এসেছি, এসেই মায়ের মুখে তোর কথা শুনে দেখতে চলে এলাম। আসলে আমার বন্ধু বলতে তো তুই একজন। এই কয়েক মাস বাদ কাজ থেকে ফিরে মনে হয় যে বন্ধুদের সাথে একটু আড্ডা না দিলে হয় না। তা যা বলেছিস ভাই, ছোটবেলার দিনগুলো কত সুন্দর ছিল বল। আর এখন তোর দুটো মেয়ে বড় বড় হয়ে গেল। হ্যাঁ রে ভাই, ওদের জন্যই তো সব কিছু করা। ওদের বিয়ে দিতে হবে, এটাই এখন আমার দায়িত্ব। তা মেয়ের জন্য কি কোনো পাত্র দেখেছিস? এখনো পর্যন্ত কোনো পাত্র দেখিনি, তবে তোকেও বলে রাখছি, তোর সন্ধানে যদি কেউ থাকে তাহলে আমাকে বলিস, কেমন? ঠিক আছে রে, আমি অবশ্যই বলবো। পায়েল এবং দোয়েল তো আমারও মেয়ের মতো। ঠিক আছে সুরেশ, তুই বরং একটু সুস্থ হয়ে নে। বিকেলের দিকে আমি না হয় আবার আসবো, কেমন? সে কি শ্যামলদা, তুমি এতদিন বাদে আমাদের বাড়িতে এলে, কিছু খেয়ে যাও। হবে হবে, সব হবে, পরে না হয় একদিন খেয়ে যাবো। হ্যাঁ, এখন চলি। কই রে পায়েল, দোয়েল, কোথায় তোরা? তাড়াতাড়ি আয় মা, বাইরে আয়। একটা বড় অঘটন ঘটে গেছে যে। কি হলো ঠাকুমা, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? কোনো খারাপ কিছু কি ঘটে গেছে? হ্যাঁ রে মা, তোর ওই বন্ধু নিতিনের একটা পথ দুর্ঘটনা ঘটেছে। সে কি ঠাকুমা, তুমি কোথায় শুনলে এ কথা? আমি রাস্তা দিয়ে আসছিলাম, এমন সময় পাশের শহরের একটা লোককে দেখলাম এখানে এসেছে। আমি জিজ্ঞাসা করাতে নিতিনের ব্যাপারে বলল। কি বললো ঠাকুমা? নিতিন এখন কেমন আছে? তারা বলল নিতিনকে তারা হাসপাতালে ভর্তি করেছে। হাত পা কেটে গেছে, রক্তপাত হয়েছে। খারাপ কিছু হয়নি তো বুড়িমা? উনি তো সেরকম কিছু বললেন না। এখন একবার তোর বাবাকে পাঠাতে হবে। যদি সেরকম দেখি, ছেলেটাকে আমাদের ঘরে নিয়ে চলে আসবে। ছেলেটার তো কেউ নেই, কে দেখবে বল দেখি? হ্যাঁ ঠাকুমা, তুমি বাবাকে একবার বলে দিও যাতে বাবা গিয়ে নিতিনকে একবার দেখে আসে। ঠিক আছে মা, তোর বাবা কোথায় গেল? বাবা তো সুরেশ কাকার সঙ্গে দেখা করতে গেছে। আচ্ছা, তোর বাবা আসুক, আমি বলে দিচ্ছি। আয় বাবা, তুই এইমাত্র এলি? এদিকে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেন, আবার কি হলো? কারোর কিছু হলো নাকি? পায়েল দোয়েল কোথায়? ওরা ঘরে আছে, রান্না বান্না করছে। শোন না, তুই নিতিনকে চিনিস তো? হ্যাঁ, চিনবো না কেন? কেন, তার কিছু হলো নাকি? নিতিন আজকে শহরে গিয়ে গাড়ির ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রে। সে কি কথা? এ যে অত্যন্ত খারাপ খবর। তুমি কোথা থেকে জানলে? আমাকে শহরের একটা লোক এসে বলে গেছে। তুই এক কাজ করবি বাবা, তুই একবার হাসপাতালে গিয়ে নিতিনকে দেখে আসবি। সে তো অবশ্যই, দেখে তো আসতেই হবে। ছেলেটার তিন কুলে কেউ নেই। হ্যাঁ রে বাবা, যদি সেরকম দেখিস তাহলে ওকে নিয়ে
আমাদের বাড়িতে চলে আসবি। ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও, আমি খেয়ে দিয়ে হাসপাতালে চলে যাই। আরে নিতিন, কি করে হলো এসব? কাকা, আপনি এখানে? হ্যাঁ, তোমার কথা শুনে আর থাকতে পারলাম না। ওদিকে পায়েল মন খারাপ করে বসে আছে, তুমি কি রাস্তা দেখে পারাপার হওনি? আসলে গাড়িটা যে অত জোরে আসবে সেটা আমি ভাবতে পারিনি। নিজের খেয়ালবশত রাস্তা পারাপার করতে গেছি আর এই অবস্থা হয়েছে। আমি তো হাসপাতালের সাথে কথা বললাম, তোমাকে তো এক্ষুনি ছুটি দেবে। তুমি আমার সাথে চলো, তোমার ঠাকুমা বারবার বলছেন তোমাকে নিয়ে আমাদের ঘরে যেতে। আমি এই কথাটাই সেই থেকে ভাবছিলাম যে আমি কি করে একা বাড়ি যাব। দুজন ভদ্রলোক আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে যান। সত্যি আমি খুব চিন্তায় ছিলাম। তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার ঠাকুমা আর পায়েল আছে তো, ওরা তোমাকে ঠিক সুস্থ করে দেবে। তা তুমি কিসের কাজ করো বাবা? আমি ফেরিওয়ালার কাজ করি। না না, তোমার মতো একজন জোয়ান ছেলের পক্ষে এইসব কাজ ঠিক না। তুমি ঠিক হয়ে নাও, আমি তোমাকে কারখানায় কাজে ঢুকিয়ে দেব। ভালো করে মন দিয়ে কাজ করবে, তাহলে দেখবে ভালোভাবে উন্নতি করতে পারছো। ঠিক আছে কাকা, আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, এখন চলো, তোমাকে নিয়ে বাড়ি যাই। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, তোমার কিছু খেতে হবে তো। ঠিক আছে মা, তোমরা ভালোভাবে থাকো। আমি নিতিনকে নিয়ে কাজে চললাম। এখানে থেকে ওর কাজ হবে না, ও আমার সাথে কাজে চলুক, ওর জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ বাবা, ভালো করে মন দিয়ে কাজ করিস আর তাড়াতাড়ি কাজ করে ফিরে আসিস, না হলে পায়েলের আবার তোর জন্য মন খারাপ হবে। ঠাকুমা, তুমি যে কি বলো না। ঠিক আছে মা, তোমরা তাহলে থাকো, আমরা এলাম কেমন। আবার কমাস বাদে কাজ করে যে ফিরবে কে জানে। দুঃখ করো না ঠাকুরমা, বাবাকে তো কাজ করতে যেতেই হবে। আমরা তো আছি ঠাকুমা তোমাকে দেখবার জন্য। হ্যাঁ মায়েরা, তোরাই তো আমার জীবন। তোদেরকে ছাড়া আমি থাকবো কি করে বল দেখি। আচ্ছা মা, তোরা ঘরে থাক, আমাকেও তো এবার কাজে বেরোতে হবে। ঠাকুমা, একটা কথা বলি তোমাকে, তোমার তো বয়স হচ্ছে, এবার তুমি আর কাজে না গেলেই নয়। আমি কাজে না গেলে সংসার চলবে কি করে? বাবা তো কাজ করে টাকা পাঠায় ঠাকুমা, আর একান্তই যদি তোমার কোনো কাজ থাকে সেগুলো আমরা করে দিয়ে আসছি। তোমার এই বয়সে খাটাখাটনির কোনো প্রয়োজন নেই। আমি যতদিন কাজ করতে পারি করি না, তারপর তো তোরা আছিস আমার সেবা করার জন্য। আচ্ছা মা, তোরা বস, আমি আসি কেমন। এই রাস্তা দিয়ে এই বুড়িটা প্রত্যেকদিন যাতায়াত করে। আজকে যে করি হোক, ওই বুড়ির কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিতে হবে, না হলে বুড়ি প্রতিদিন পার পেয়ে যাচ্ছে। ওই যে বুড়ি যাচ্ছে, আজকে ওর কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নেব। এই তো আমার কাজ শেষ, এবার বুড়ির কাছ থেকে টাকা করি হাতিয়ে নিয়ে কেটে পড়ি। ঠাকুমা, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কালকে রাস্তাতে অজ্ঞান হয়ে পড়েছিলে। পায়েল, কালকে কাজ থেকে ফেরবার সময় হঠাৎ আমার মাথার পেছনে কে একজন আঘাত করলো, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। বুড়িমা, তুমি কি তাকে দেখতে পেয়েছিলে? না রে বাবা সুরেশ, তার মুখটা আমি দেখতে পাইনি। দেখতে পেলে নিশ্চয়ই চিনতে পারতাম, কিন্তু হঠাৎ আমাকে এভাবে আক্রমণ করলো কেন? তুমি কি টাকা পয়সা সাথে করে নিয়ে আসছিলে? সে তো আসছিলাম বাবা, তাহলে কি? লোকটা যেই হয়ে থাকুক না কেন, সে সারাক্ষণ তোমার উপর নজর রেখেছিল অনেক দিন ধরেই। কালকে সন্ধেবেলায় সুযোগ পেয়ে তোমার উপর আক্রমণ করে তোমার সব টাকা চুরি করে নিয়ে চলে গেছে। টাকা নিয়ে যাক, তাতে দুঃখ নেই, কিন্তু তাই বলে ঠাকুমাকে এভাবে মারবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস,
ঠাকুমা আমাদের জন্য অনেক কিছু করেছেন। সেই লোক যেই হয়ে থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই। কিন্তু মায়েরা, তোমরা দুই মেয়ে মিলে কি করবে? কে যে এ কাজ করেছে তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ থাক আর নাই থাক কাকা, আমরা তাকে খুঁজে বের করবই। তুমি আমাদের সাহায্য করবে তো? অবশ্যই করব। বুড়িমা আমার বিপদে আপদে অনেক পাশে থেকেছেন। আজকে যখন বুড়িমার দুই নাতনি একটা বেয়াদব লোককে শায়েস্তা করবার পরিকল্পনা করেছে, তখন আমি না থাকলে হয়? বল, কোথা থেকে শুরু করব? তোরা এসব করতে যাস না মায়েরা। বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সেবা করবার জন্য আমি সব সময় থাকব। ওরা যা করছে করতে দিন, আপনি আটকাবেন না। ওই বদমাইশ লোকটাকে শায়েস্তা করা প্রয়োজন। ঠিক এই জায়গায় আমি বুড়িমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তার মানে এই জায়গাটার আশেপাশে খুঁজলেই আমরা অনেক কিছু পেতে পারি। আমরা যদি একটু মন দিয়ে খুঁজি, তাহলে অবশ্যই আমরা চোরকে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আমরা তিনজনে তিন দিকে খুঁজি। দিদি, তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা এখানে কি পেয়েছি। কি পেয়েছিস তুই? এই দেখ, এই ঝোপটার পাশে কতগুলো পোড়া বিড়ি পড়ে আছে। তার মানে লোকটা এখানে বসে বসেই বুড়িমাকে লক্ষ্য করত। ঠিক বলেছ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, ঝোপের পাশটা দিয়ে একটা হালকা পায়ে চলা পথ আছে। যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, তবুও বলা যায় যে এই পথ দিয়ে কেউ বা কারা আসা যাওয়া করত। ঠিক বলেছিস পায়েল। তাহলে চল, এই পথ ধরে এগিয়ে গিয়েই আমরা দেখি পথটা কোথায় নিয়ে যায়। পথটা এখানে এসেই শেষ হচ্ছে। কাকা, ওই কুটিরটা কার বলো তো? গ্রামের শেষে যে একটা কুটির আছে, সেটাই তো আমি জানতাম না। আচ্ছা দাঁড়া তো, একবার আমি চুপি চুপি গিয়ে দেখে আসি। আরে, এই লোকটা এখানে কি করছে? তুমি কি লোকটাকে চেনো? হ্যাঁ, লোকটাকে আমি চিনি। দূরের এক গ্রামে আমি যখন বাজার করতে যেতাম, সেই সময় এই লোকটা চুরির দায়ে ধরা পড়েছিল। বলো কি কাকা, তাই নাকি? তাহলে আর বলছি কি পায়েল, সেখান থেকে পালিয়ে এসে এখন এই চোর আমাদের গ্রামে এসে উঠেছে। আর গ্রামের শেষে এই ফাঁকা বাড়িটা পেয়ে এখানে এসে আস্তানা স্থাপন করেছে। ঠিক তাই, আমি নিশ্চিত এই লোকটাই বুড়িমাকে একা পেয়ে আক্রমণ করেছে। এখন একে কিভাবে শায়েস্তা করা যায় বলতো? দাঁড়াও কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি মতো তোমাকে কাজ করতে হবে। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? একবার দয়া করে বেরিয়ে আসবেন। কে কে এসেছেন? কি চান? শুনলাম নাকি এখানে একজন সুপুত্র থাকে। আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? তাই নাকি? তা আসুন আসুন, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না। তা সেই সুপুত্র কি আপনি? দেখে তো আপনাকেই মনে হচ্ছে। কি সুন্দর গড়ন, হ্যাঁ, মুখটা একদম ভাজা সুস্বাদু পরোটার মতো। আপনাকে দেখি আমার পছন্দ হয়ে যাচ্ছে। না মানে ওই আর কি, আমি সেই সুপুত্র। তা হঠাৎ আমার কাছে, মানে আমার ঠিকানা কোথা থেকে পেলেন? আর বলবেন না, ঘরের মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজে পাই না। শেষে কালকে রাতে ঘুমাতে গিয়ে ঘুমের মধ্যে কে যেন আপনার ঠিকানাটা দিয়ে দিল। সেই জন্যই তো আমি এখানে এলাম। ওপরওয়ালা ওপরওয়ালা এই ঠিকানা আপনাকে দিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখবো। তা বাবা, তোমাকে তুমি করি বলছি। হ্যাঁ, তোমার কি করা হয়? এ উপস্থিত বাইরে টুকটাক কাজ করা হয়, মানে বেশিরভাগ কাজই রাতের বেলায় হয়, আর দিনের বেলাটা আমি একটু ঘুমাই। এই মাস গেলে একটা ভালো টাকা, সাথে কিছু গয়নাগাটিও জোগাড় হয়ে যায় আর কি। অতি উত্তম, অতি উত্তম। তা বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমারও তো একবার মেয়েকে দেখা দরকার, তাই না? হ্যাঁ অবশ্যই। তুমি কি আজই যেতে চাও? তাহলে চলো আমার সাথে। চলুন যাওয়া যাক। দিনের বেলায় তো কোনো কাজ থাকে না, একবার আপনার কন্যাকে দেখিয়ে আসি। কই রে পায়েল মা, এই দেখ তোর জন্য সুপাত্রকে একেবারে ধরে নিয়ে এসেছি।
কই রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। হবু জামাই বাবাজি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আরে তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেয়ে দেখে ফেললে। চলো চলো, ঘরে চলো। তোমার জন্য অনেক কিছু আপ্যায়ন করা হয়েছে, সেসব না খেলে কি হয়? আসুন, আপনি ঘরে আসুন। চলুন চলুন, হ্যাঁ, মেয়ে আমার সেই কখন থেকে খাবার দাবার নিয়ে বসে আছে। বেশি অপেক্ষা করলে যে খাবারের স্বাদ ভালো থাকবে না বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? না না, ভেতরের কথা বাইরের লোকজন জানলে অসুবিধে আছে। বাইরের লোকের নজর লেগে গেলে খুব অসুবিধে। কই রে মা পায়েল, ওনার জন্য শরবতটা নিয়ে আয় তাড়াতাড়ি। নাও বাবা, তুমি এবার শরবতটা একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার জন্য অনেক খাবার বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে খাচ্ছি। ওরে বাবা, আমাকে কি খাওয়ালে গো তোমরা? আমার যে গলা মুখ সব জ্বলে যাচ্ছে। ওরে বাবা, আমাকে একটু জল দাও, একটু জল দাও আমাকে। আরে তোমার সাথে বোধহয় ইয়ার কি করছে, হ্যাঁ তাই না মা পায়েল? কেমন লাগে? বুড়িমাকে মাথায় মেরে অজ্ঞান করে দেওয়ার সময় মনে ছিল না? ওরে বাবা রে, এটাই আর কি? মনে হচ্ছে খান 50 লঙ্কা পিষে এই জলের মধ্যে দেওয়া হয়েছে। ওরে বাবা, মুখটা জ্বলে যাচ্ছে, একটু জল দাও না, না হলে মরে যাবো। তার মানে এই সমস্ত কিছু চক্রান্ত? চক্রান্ত করে চুরি তুমি শুধু একাই করতে পারো, আমরা পারি না? না রে, তোর জন্য তো এখনো খাবার বাকি রয়েছে। মা পায়েল, তুই জলদি গিয়ে বড় লাঠি দুটো নিয়ে আয় তো, আর তোর বোনকে ডেকে নিয়ে আয়, ওকে যে ঠ্যাঙাতে হবে। ওরে বাবা, আমাকে আর মেরো না তোমরা, আমার যে সারা গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। এবার সত্যি করে বল, তুই বুড়িমার সব টাকা চুরি করেছিস তো? হ্যাঁ দাদা, সব টাকা চুরি করেছি আমি। দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। সে তো দিতেই হবে, টাকা ফেরত না দিয়ে তুই যাবি কোথায়? দিদিভাই এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনো দিন তোমার দিকে চোখ তুলে তাকাবো না, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। পায়েল, তোর হবু বর তোকে শেষে দিদি ভাই বলে দিল, এই দুঃখ তুই রাখবি কোথায়?